এবারের চ্যাম্পিয়ন্স লিগে বার্সা ইতিমধ্যে 5টা ম্যাচ খেলে ফেলছে। শুধু বার্সা না, বাকি যেই দলগুলো আছে আরও 35টা এবারের চ্যাম্পিয়ন্স লিগে তারা সবাই 5টা করে ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলছে। তো 5টা ম্যাচ শেষে বার্সা 12 পয়েন্ট নিয়ে 3 নম্বর অবস্থানেই আছে, মানে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে। আর অন্যদিকে মানে ফার্স্টে আছে লিভারপুল, তারা 5টার মধ্যে 5টাই উইন হয়েছে, তো 15 পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করতেছে। 2 নম্বরে আছে ইন্টার, তারা সেরিয়ার ক্লাব, তারা তো মানে 13 পয়েন্ট নিয়ে 2 নম্বরে অবস্থান করতেছে। তো বার্সা আছে 3 নম্বরে 12 পয়েন্ট নিয়ে। বার্সা এবারের মানে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা শুরু করছিল হারের মধ্য দিয়ে, মানে পুরো 3টা পয়েন্টই নষ্ট করছিল মুনাকোর এগেনস্টে। আর ওই ম্যাচটা মানে আপনারা যারা দেখছেন তাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে কীরকম বার্সার অবস্থা ছিল, মানে একদমই জঘন্য অবস্থা ছিল। এবং 3টা পয়েন্ট মানে নষ্ট করছিল, 2টা গোল কনসিড করছে, আরও বেশি যে কনসিড করে নাই তখনকার সময়ে, সেইটা বার্সার অনেক বড় একটা মানে ভাগ্যের বিষয় ছিল বলে মনে করতেছি। তবে বার্সা এত ঘুরে দাঁড়িয়েছে, মানে হার দিয়ে শুরু করলেও বর্তমান সময়টা অনেকটাই মানে বলা যায় যে নিশ্চিন্তেই আছে, অনেকটাই রিল্যাক্স মুডে থাকতে পারবে। আর নেক্সট ম্যাচটা অর্থাৎ 6 নম্বর ম্যাচটা হচ্ছে ডটমুন্ডের এগেনস্টে, যারা 4 নম্বরে অবস্থান করতেছে, অর্থাৎ বার্সার ঠিক নিচেই আছে ডটমুন্ড, তাদের এগেনস্টে খেলতে হবে ডিসেম্বরে। তো 12 তারিখে ম্যাচ, হ্যাঁ, ডিসেম্বরের 12 তারিখে ডটমুন্ডের এগেনস্টে ম্যাচটা অবশ্যই কোনোভাবেই সহজ হবে না বার্সার জন্য, কারণ তারাও টেবিল টপে মানে থাকার জন্য ফাইট দিতেছে। 4 নম্বরে আছে মানেই ধরে নিতে হবে যে টেবিল টপে যাওয়ার মতো তাদের কোয়ালিটিও অবশ্যই আছে। তো ডিসেম্বরে মাত্র একটা ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স লিগের। বার্সা তো বর্তমানে 12টা পয়েন্ট পাওয়ায় এই 5টা ম্যাচে যদিও 15টা মানে পাইতে পারতো, 4টা উইন হয়েছে, একটা লুজ, মানে ওইটা যদি লুজ না করে মানে ড্র করতে পারতো তাহলে 13 পয়েন্ট হইতো, তখন ইন্টারের সমান হয়ে যাইতো। সমস্যা নেই, 12টা পয়েন্ট মানে হার দিয়ে শুরু করার পরে বাকি 4টা উইন হয়েছে, সেটা তো মানে বিশাল বিষয়। আর বার্সা যেইভাবে যেই রিদমে খেলতেছে, এটার পরে অপোনেন্ট যে বার্সার এগেনস্টে ওভারঅল হিসাব অনুযায়ী দাঁড়াতে পারতেছে সেইটা কোনোভাবেই মনে হইতেছে না। কিছু কিছু ম্যাচে ল্যাকিংস আছে, কিংবা একদম হাস্যকর অবস্থায় গিয়েও পয়েন্ট লুজ করতে দেখা গেছে, এইগুলা তো মানে খেলারই অংশ। তবে বার্সা যেইভাবে দুইটা মানে আচ্ছা যাই হোক ওইদিকে আর যাইতেছি না। 12টা পয়েন্ট নিয়ে বার্সা 3 নম্বরে অবস্থান করতেছে, একদম রিল্যাক্স মুডেই থাকবে। পরবর্তী ম্যাচটা অর্থাৎ ডটমুন্ডের এগেনস্টে খেলতে হবে 12 তারিখে ডিসেম্বরের। আর পরের জানুয়ারিতে তো আটালান্টার এগেনস্টে খেলতে হবে, বেনফিকার এগেনস্টে খেলতে হবে। জানুয়ারিতে 2টা ম্যাচ থাকবে, তখন লিগ ফেস্ট শেষ হয়ে যাবে ওই 2টা ম্যাচের পরে। টোটাল 8টা ম্যাচ, ইতিমধ্যে 5টা শেষ করে ফেলছে। ডিসেম্বরে শুধু একটা ম্যাচে খেলবে ডটমুন্ডের এগেনস্টে। তো ডটমুন্ড যেহেতু 4 নম্বরে অবস্থানেই আছে, তাহলে ওই ম্যাচটা যদি বার্সা উইন হইতে পারে তাহলে 15 পয়েন্ট হয়ে যাবে। আর যদি বার্সা মানে ওই পয়েন্ট মানে ওইখানে যদি ড্র করে তাহলে ডটমুন্ডের পয়েন্টও 12, তো তখন দেখা যাবে যে 13-13 হয়ে গেছে। আর যদি লুজ করে তাহলে তো ডটমুন্ড উপরের দিকে চলে যাওয়ার মানে সম্ভাবনা না, নিশ্চিতই চলে যাবে যদি বার্সা লুজ করে। তো যেহেতু বার্সা ইতিমধ্যেই মানে 12টা পয়েন্ট নিয়ে নিছে, গোল ব্যবধানও অনেক বেশি, মানে অনেকগুলা গোল আয়ত্তেই মানে অনেকগুলা গোল মানে স্কোর করতে পারছিল বিগত ম্যাচগুলাতে, সেইটা দেখাই গেছে। আর যেহেতু গত ম্যাচটাতে 3টা স্কোর করছিল, কোনো গোল কনসিড করে নাই, ক্লিন শিট অবশ্য মানে বার্সা রাখছে। আর ইয়াং বয়েজের এগেনস্টেও 5টা স্কোর করছিল, তখন ওইখানেও ক্লিন শিট ছিল। তো বার্সা মোনাকোর এগেনস্টে প্রথম ম্যাচটা এই নতুন চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট, মানে নতুন বলতে ফরম্যাট নতুন, চ্যাম্পিয়ন্স লিগ তো নতুন না, এই ফরম্যাটে মানে হার দিয়ে আরম্ভ করার পরেও পরবর্তী ম্যাচটাতে বা পরবর্তী ম্যাচগুলাতে গিয়ে আর হারের মুখ দেখে নাই চ্যাম্পিয়ন্স লিগে, এইটা অবশ্যই বার্সার জন্য মানে অনেক মানে ভালো খবর, যেইটা পরবর্তী যে 3টা ম্যাচ বাকি আছে ওইখানে অনেক বেশি হেল্প করবে। যদি এই যে 3টা ম্যাচ বাকি আছে বার্সার, যদিও ওইগুলা অনেক দেরি, তো ওইগুলাতে যদি বার্সা পয়েন্ট লুজও করে তাহলে তবুও দেখা যাবে যে এই বিগত যে 4টা ম্যাচ থেকে পাক্কা পাক্কা 3টা পয়েন্ট করে করে বের করে নিছে। এইগুলা অনেক বেশি মানে হেল্প করতেছে মানে পয়েন্টগুলো উপরের দিকে মানে থাকতে। তখন দেখা যাইতে মানে পরবর্তী
যেই 3টা ম্যাচ এখনও বাকি আছে ওইগুলাতে যদি বার্সা পুরোপুরি 3টা পয়েন্ট করে 9টা পয়েন্ট যদি ঠিকঠাক মতো বের করে নিতে পারে তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে মানে টপ 8-এ থাকাটা কেউ আটকাতে পারবে না, মানে টপ 8-এ অবশ্যই থাকবে। যদি সেটা মানে সেটা তো অনেক দেরি, এখনও অনেক বাকি আছে। আর যাদের এগেনস্টে খেলতে হবে এখানে ডর্টমুন্ড, তারপর বেনফিকা, তারাও ভালো অবস্থানেই আছে, আটালান্টা। তো তাদেরকে হারানোটা বার্সার জন্য যে খুবই সহজ হবে তা না। আর বার্সা তো বায়ার্ন মিউনিখকেও হারাইছিল, বায়ার্নের এগেনস্টে 4টা স্কোর, একটা কনসিড। তো বড় বড় স্কোর আসছে, গত ম্যাচটাতেও 3টা, ওইটাকেও বড় ধরা যায়। আর যেহেতু মানে বার্সা স্কোরিং মুডে আছে, চ্যাম্পিয়ন্স লিগের হিসাব অনুযায়ী যে স্কোর করতে পারতেছে, স্কোরিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। যদিও প্রথম ম্যাচটা মোনাকোর এগেনস্টে শুধু একটা স্কোর করছিল আর 2টা কনসিড, তো ওইখানে তো স্কোর যে মানে একদম শুরুর সময়ই ছিল। আর হ্যান্সি ফ্লিক তো তিনি এই সিজনে নতুনই আসছেন, এই টিমটাকে তিনি কিভাবে রান করবেন কিংবা কোন পজিশনে কোন প্লেয়ারটা মানে স্যুট করতেছে সেটা বুঝতেও ওনার সময় লাগছিল। তো মোনাকোর এগেনস্টে যে মানে বার্সা মানে হারার পরেও কিন্তু ওইখানে পজিটিভিটি এই মুহূর্তে খুঁজতেছি। তবে যেহেতু 3টা পয়েন্টই নষ্ট মানে লুজ করছে, সেহেতু পজিটিভিটিটা ওইভাবে পাওয়া যাবে না। যদি আরও স্কোর করতে পারতো আরও একটা, তাহলে তো লেভেল থাকলে আরও 1 পয়েন্ট মানে ওইখান থেকে পাওয়া যাইতো, যেইটা এই মুহূর্তে এসে মানে 13 পয়েন্ট হয়ে যাইতো। তো যেহেতু এখানে কোনো পয়েন্ট পায় নাই, পরবর্তী 4টা ম্যাচে ঠিকঠাক মতোই মানে মুভ করছে, মুভটা অবশ্যই ওই জায়গাগুলো অবশ্যই পজিটিভ ছিল। মোনাকোর এগেনস্টে ওইটা কোনোভাবেই পজিটিভ ছিল না। এরিক গার্সিয়া তো এখানে রেড কার্ডও খাইছিল। তো ওভারঅল বার্সা এই মুহূর্তে খুবই ভালো অবস্থানেই আছে, সতেজ অবস্থানেই আছে। হার দিয়ে শুরু করলেও পরবর্তী 4টা ম্যাচ ঠিকঠাক মতো শেষ করতে পারার কারণে এই মুহূর্তে টপ 3-তেই আছে। তো যদি লিভারপুল যদি সামনের দিকে গিয়ে ম্যাচগুলোতে যদি পয়েন্ট লুজ করে মানে হারে, তাহলে আর বার্সা যদি তাদের নিজেদের ম্যাচগুলা মানে জিততে পারে, তাহলে দেখা যাবে যে মানে টেবিল টপে চলে যাওয়ার, অর্থাৎ একদম টপে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। তবে লিভারপুল যেইভাবে খেলতেছে এই সিজনে, ওইটা আশা করাটা মানে আমার কাছে মনে হচ্ছে এই লিগ ফেজে মানে টেবিল টপ তারা হারাবে এই ধরনের প্রেডিক্ট করাটা হয়তো একটু মানে কঠিন বিষয় হইতে পারে। তবে অসম্ভব না, কারণ মানে অসম্ভব তো না, কঠিন হইতে পারে একটু। তবে তাদেরকে মানে হারানো এই সিজনে যেইভাবে তারা রান করতেছে একটু কঠিন বিষয়। এইটা মোটামুটি মানে দেখাই যাইতেছে। তারা গত ম্যাচটা তারা রিয়াল মাদ্রিদের এগেইনস্টে মানে জয় বের করে নিছে। রিয়াল মাদ্রিদ যেইভাবে খেলছে আর তারা যেইভাবে খেলছে, রাত দিন পার্থক্য। আপনারা যারা মানে খেলাটা দেখছেন নিশ্চয়ই দেখছেন বলেই মনে করতেছি। বল পজিশন থেকে শুরু করে পাসিং স্টাইল কোনো কিছুর দ্বারা কাছেও মাদ্রিদ নাই, এইরকম অবস্থাতেই তারা খেলতেছে। তো তাদের খেলাটা তারা মানে মানে চ্যাম্পিয়ন্স লিগে মানে একদম দেখাইতেছে। তারা যে শুধু তাদের লিগেই এই ধারাটা মেনটেন করে এই সিজনে খেলতেছে তা না, তারা একদম যে তাদের অবস্থানটা খুবই স্ট্রংলি আছে সেইটার জানান তারা গতকালকের ম্যাচটাতেই রিয়ালের এগেনস্টে তারা দেখিয়ে দিছে। তবে সামনের দিকে হয়তো এই ধারাটা যদি তারা নষ্ট করে তাদের, তাহলে পয়েন্ট লুজ হবে। পয়েন্ট লুজ হলে সেটা বার্সার টপে যাইতে হয়তো মানে আরও আরও ভালো হবে আর কি। তবে শেষ পর্যন্ত মানে দেখতে হবে, এগুলা তো সময় বলবে কি হবে না হবে। তবে বার্সা মানে কারোর দিকে তাকানোর দরকার নেই, ও হারলে কি আর জিতলে কি, নিজেদের ম্যাচগুলা জিতলেই হইল। পরবর্তী ম্যাচগুলা ঠিকঠাক মতো শেষ করতে পারলে টপ 8-এ এমনিতেই থাকবে। আর টপ এমনিতে থাকলে রাউন্ড অফ 16 তো কেউ আটকাতে পারবে না, রাউন্ড অফ 16 এমনিতেই কনফার্ম হয়ে যাবে। আর যদি কোনো কিছু তো বলা যায় না, নিশ্চিতভাবে তো কোনো বলাই সম্ভব না যে বার্সা পরবর্তী 3টা ম্যাচ জিতেই যাবে, এটা তো মানে খেলে জিততে হবে আর সময়ের অপেক্ষায় থাকতে হবে। যদি কোনোভাবেই পয়েন্ট লুজ করে তাহলে আর বাকি দলগুলা যারা টপ 7-এ আছে, টপ 6-এ আছে কিংবা 6-7-এর আশেপাশে যারা আছে, তারা যদি ঠিকঠাক মতো জিতে যায় আর বার্সা যদি কোনোভাবে পয়েন্ট লুজ করে পরবর্তী 3টা ম্যাচে, তাহলে হয়তো ব্যবধান অন্যভাবে হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। তবে এত বেশি কিছু ভাবতে চাচ্ছি না, যেহেতু বার্সা ভালো একটা অবস্থানেই আছে। তাহলে পরবর্তী সময়গুলা চ্যাম্পিয়ন্স লিগের হিসাব অনুযায়ী অনেকটাই রিল্যাক্সে থাকতে পারবে এবং ডটমুন্ডের এগেনস্টে একদম ফুল এনার্জি কিংবা খুবই খুবই হাই যে মেন্টালিটি আছে, একদম
মানে খুবই লজিক্যাল যেই চিন্তাভাবনা সব কিছু নিয়েই মাঠে নামতে পারবে বলে মনে করতেছি। আর যেইটা অবশ্যই দরকার হবে, প্রতিটা পজিশন যদি ঠিকঠাক থাকতে পারে আর প্লেয়ার্সগুলো যদি কোনো ধরনের ইনজুরির সম্মুখীন না হয়, তাহলে সেইটা অবশ্যই মানে পরবর্তী ম্যাচের জন্য খুব বেশি মানে প্রয়োজনীয় হবে, দরকারি হবে। কারণ ডটমুন্ডের এগেনস্টে যদি বার্সা পাক্কা 3 পয়েন্ট নিতে চায়, তাহলে কোনো প্লেয়ার্সের মানে ইনজুরির কারণে যদি ছিটকে যায়, তাহলে এইটা কিন্তু ফলাফলের দিক থেকে, ফলাফল তো পরের হিসাব, আগে খেলায় অনেক বেশি ব্যাঘাত ঘটাতে পারে। তো মানে ডটমুন্ডের এগেনস্টে সকল প্লেয়ারকে একদম 100% ফিট মানে পাওয়াটা দরকার হবে, বিশেষ করে ফাইনাল থার্ড। ওইখানে যদি কোনো প্লেয়ারের মানে এদিক সেদিক হয়, সেইটা কিন্তু বার্সার জন্য কোনোভাবেই মানে যে ভালো খবর হবে সেইটা বলার কোনো সুযোগ পাচ্ছি না, কিংবা ওইটা আসলে নাই। কারণ লামিন ছিল না, মানে না থাকার কারণে মানে গত ম্যাচগুলোতে দেখা গেছে যে আসলে ওই জায়গাতে থার প্রয়োজনীয়তা এই মুহূর্তে কতটুকু। তো এইটা একটা মানে সাধারণ মানে একটা ইশারা কিংবা একটা নমুনা গেছে সামনের সময়গুলাতে। তো মানে কীরকম হয় প্লেয়ার্সগুলা, মানে আসলে এই মুহূর্তে মানে কোনোভাবেই তো বলা সম্ভব না যে প্লেয়ার্সগুলা কী হবে না হবে। আর বার্সেলোনা এর ইনজুরির সমস্যাটা আছে, এইটা তো সিজনের শুরু থেকেই দেখা যাইতেছে, এখন অবধিও লেগেই আছে। আর আরেকটা খবর হচ্ছে যে রোনাল্ডো আরাউখো সে একদম শেষ প্রান্তেই আছে তার মানে রিকভারি এর জায়গাটাতে। তার ইনজুরিটা সেরে উঠতে তার আর বেশি মানে বাকি নাই, যেটা বার্সার জন্য অবশ্যই ভালো খবর। কারণ সে যদি ফিরে আসতে পারে যথাযথ সময়ের ভেতরে, আর এই যে আগামী কয়েকটা দিন আছে এর ভেতরে যদি সে চলে আসতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে ডটমুন্ডের এগেইনস্টে তাকে হয়তো পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। তবে স্টার্টিংয়ে তো দেখার কোনো সুযোগ থাকবে না, কারণ সে এসেই তো আর মানে কম্পিটিটিভ মিনিটে খেলতে পারবে কিংবা পারার মতো তার যেই মানে অবস্থা সেইটা তো তৈরি হবে বলে মনে করতেছি না। তো তার জন্য মানে তাকে পাইতে হলে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, মানে তাকে প্রপারলি ম্যাচে পাইতে হলে। আর যারা আছে তার জায়গাতে তারা তো ভালোই রান করতেছে, তবে সামনের দিকে গিয়ে সময় যত আগাইতেছে ম্যাচগুলো আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ হইতেছে। তো সামনের দিকে গিয়ে দেখা যাবে যে যারা এখন অবধি যাদের উপরে মানে ভরসা রাখা হইতেছে বা তারা তো অবশ্যই ভালো আউটকাম দিতেছে, সামনের দিকে গিয়ে তাদের পরীক্ষা আরও মানে কঠিনভাবেই হবে। তো ওইখানে দেখা যাবে যে আসলে বর্তমানে যারা আছে রোনাল্ডো আরাউখোর অনুপস্থিতিতে বা যে আছে তার অবস্থানটা কতটুকু পরিষ্কার হয় আরও বেশি সামনের দিকে। আর ডটমুন্ডের এগেনস্টে আমার কাছে মনে হয় যে মানে পরীক্ষাটা ভালোই হবে, তবে সেটা অবশ্য আরও একটু বাকি আছে, সেটা সময় আসলেই দেখা যাবে। মূল কথাটা হচ্ছে বার্সা এখন খুবই ভালো অবস্থানেই আছে বলে মনে করতেছি। বার্সা এর টিম থেকে শুরু মানে প্লেয়ার্স থেকে শুরু করে কোচিং স্টাফ এমনকি বোর্ডের যে এমপ্লয়িরা আছেন, সবারই আমার কাছে মনে হয় যে এখন মেন্টালিটিটা খুবই পরিষ্কার অবস্থায় আছে, খুবই মানে দুর্দান্ত অবস্থায় আছে সেটা বলতেই হয়। কারণ মানে চ্যাম্পিয়ন্স লিগটা হার দিয়ে শুরু করলেও পরবর্তী সময়গুলোতে বলা যায় যে এক প্রকার খুব ভালোই মুভ হয়েছে, টার্নিংটা একদম পজিটিভ অবস্থায় বার্সার দিকেই চলে আসছে। অবশ্য এইখানে হ্যান্সি ফ্লিক তিনি ক্রেডিট পাইতেই পারেন, ক্রেডিট না অবশ্যই অ্যাপ্রিসিয়েশনটা এখানে ওনার দিকেই যাবে। কারণ উনি টিমের কন্ডিশন, উনি যখন আসছিলেন তখন যে বার্সার অবস্থা খুবই ভালো ছিল সেটাও না, মানে উনি যখন আসছিলেন তখন তো বার্সা এর প্লেয়ার সমস্যা, তারপর মানি সমস্যা, তারপর ইনজুরি প্রবলেম, ম্যানেজমেন্টেও প্রবলেম, কত কিছু ছিল। এত কিছুর মধ্য দিয়েও তিনি এই টিমটাকে মানে বোঝার চেষ্টা করছেন, কাজ শুরু করছেন, কাজ করে করে এখন যেই অবস্থানে বার্সা আসছে, মোটামুটি একটা একটা পিরিয়ড চলে গেছে, তো এখন এসে শান্তির একটা নিঃশ্বাস ফেলতে পারতেছে। কিংবা এখন যে পরিবেশটা তৈরি হয়েছে বার্সার জন্য, এই পরিবেশটা তৈরি করার পেছনে হ্যান্সি ফ্লিকের অবদানটা অনেক বেশি বলেই মনে করতেছি। তো সামনের দিকে গিয়েও এই পরিবেশটা মানে ধরে রাখতে পারাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, তবে কঠিন কিছু না। হ্যান্সি ফ্লিক তিনি যথেষ্ট পরিমাণ মানে মানে পরিশ্রম করেই যাইতেছেন সেটা দেখা যাচ্ছে। আর তিনি প্লেয়ার্সদেরকে যেইভাবে মানে কেয়ার করেন, এইটা সত্যিই মানে মুগ্ধ করার মতো, দেখাই যায়।
উনি পাবলো গোবি থেকে শুরু করে মানে সবার কার নাম বলবো, সবার নামই বলতে হবে। তো সবাইকেই তিনি খুবই কেয়ার করেন, সেইটা দেখাই যায়। আর ওনার মানে মেন্টালিটিটা, ওনাকে যখন মানে কথা বলতে দেখা যায় যে বিশেষ করে প্রেস কনফারেন্সে, তো কিংবা উনি যখন ডাগ আউটে থাকেন তখন ওনার দিকে থাকালে ওনার এক্সপ্রেশন, ওনার রিয়েকশন কিংবা ওনার চিন্তা, ওনার লুক দেখেই বোঝা যায় যে আসলে তিনি যে প্লেয়ারটা ঠিকঠাক মতো মানে পারফর্ম করতে পারবে ওর জায়গায় এমনিতেই কনফার্ম, কিংবা ওর মিনিট পাওয়ার সুযোগটা এমনিতেই বেড়ে যাবে, এইরকম মন মানসিকতা অনেকে সবসময় দেখা যায়। আর সেটা সেই অনুযায়ী তিনি কাজ করে যাইতেছেন। আর আর ওনার যে মানে স্ট্র্যাটেজিটা এইটা বার্সার সাথে যাইতেছে, কিংবা এই টিমটা ভালোভাবে আয়ত্ত করতে পারতেছে, আর পারতেছে বলেই হার দিয়ে শুরু করলেও এখন কিন্তু টার্নিংটা খুব ভালোভাবেই লজিক্যাল হয়েছে। বার্সা একদম কোনো ড্যাংলিং কোনো কাজ করতেছে না, যেটা চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট অনুযায়ী কিংবা হিসাব অনুযায়ী অবশ্যই বার্সার জন্য এটা স্বস্তিদায়ক বিষয়। সামনে যেহেতু আরও 3টা ম্যাচ বাকি আছে লিগ ফেজের, ওইখানে যথাযথভাবে স্ট্যান্ড করাটা দরকার হবে। এবং যদি ওইখান থেকে প্রপারলি পয়েন্টগুলো বের করে নেওয়া যায়, তাহলে এখন যেই ধরনের পরিবেশ বার্সাতে আছে একদম রিল্যাক্স অবস্থা, এইটাও মানে থাকবে। আর অটোমেটিক্যালি রাউন্ড অফ 16 কনফার্ম হয়ে যাবে যদি 8-এ থাকে। তো টপ 8-এ থাকাটা মানে এই মুহূর্তে তো টপ 3-তে আছে, টপ 8-এ মানে থাকতে পারাটা বার্সার জন্য মোটামুটি সম্ভব। তবুও মানে এইভাবে এত নিশ্চিতভাবে বলতে চাই না, তবে আমার কাছে মনে হয় যে সহজ হবে যদি বার্সা যেইভাবে ধারাটা হোল্ড করে করে আসতেছে ঠিক সেইভাবে যদি পরবর্তী সময়টা পরবর্তী ম্যাচগুলা করতে পারে। আর ডিসেম্বরে যেহেতু মাত্র একটা ম্যাচ ডটমুন্ডের এগেনস্টে, প্লেয়ার্সগুলো যদি ঠিকঠাক মতো মানে এনার্জেটিক থাকে আর যদি ইনজুরি ফ্রি থাকে, তাহলে ডটমুন্ডের এগেনস্টে ভালো একটা ম্যাচ হবে। এখান থেকে পয়েন্ট বের করে নেওয়াটা এত মানে কঠিন কোনো কিছু হবে না, যেহেতু বায়ার্ন মিউনিখকে বার্সা হারাইছে এই সিজনে, আবার এল ক্লাসিকোতে রিয়ালের এগেনস্টেও জিতছে। তো ইম্পর্টেন্ট যেই ম্যাচগুলো ছিল সেইগুলা জেতারও মেন্টালিটি বার্সা ইতিমধ্যে আয়ত্ত করছে এই সিজনে। তাহলে ডটমুন্ডের এগেনস্টেও ম্যাচটা অবশ্যই ইম্পর্টেন্ট, সবগুলো ম্যাচই ইম্পর্টেন্ট, তবে ডটমুন্ডের এগেনস্টে ওই ম্যাচটা অবশ্যই বার্সাকে আরও বেশি স্বস্তি দিবে যদি পাক্কা 3টা পয়েন্ট বের করে নিতে পারে।